নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের সংস্কৃত ডিপার্টমেন্টের বিএ প্রোগ্রাম থার্ড সেমিস্টারে দৃশ্য ও ঐতিহাসিক কাব্য নিয়ে আলোচনা করব। ভরতের পরেই আমরা দেখতে পারবো যে মহাকবি ভাসের আলোচনা। প্রাচীন সংস্কৃত নাট্যগানের অন্যতম হচ্ছেন ভাস। 20 শতকের পূর্বে ভাস সম্পর্কে আমাদের কৌতূহল খুবই সীমিত ছিল, কারণ প্রাচীন ও অর্বাচীন সাহিত্যে তার নাট্যকৃতির সপ্রশংস উল্লেখ ব্যতীত অন্য কোনো উপাদান হস্তগত হয়নি। 1909 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় গণপতি শাস্ত্রী ত্রিবান্দ্রামে পদ্মনাভপুরম অঞ্চলের কাছাকাছি মনোলিক্ষণ মঠে 2টি পুঁথিতে মোট 13টি সংস্কৃত নাটক আবিষ্কার করেন, কিন্তু প্রচলিত রীতি অমান্য করে অন্যান্য সংস্কৃত নাটকের ন্যায় উক্ত নাটকসমূহের নাট্যকারের নাম বা তৎসম্পর্কিত কোনো ইঙ্গিত নেই। শাস্ত্রী মহোদয় নাটকগুলির তুলনামূলক আলোচনা পূর্বক কালিদাস, বাণ, রাজশেখর প্রভৃতি প্রখ্যাত সাহিত্যিকগণের ভাস সম্পর্কিত উক্তির সাহায্য প্রমাণ করতে চাইলেন যে সমস্ত নাটকগুলি একই ব্যক্তি রচনা এবং রচয়িতা হলেন প্রথিতযশা নাট্যকার ভাস। প্রাচীন সাহিত্যের অনেক কবি, নাট্যকার ও সমালোচক ভাসের নাট্য রচনার অকুণ্ঠ প্রশংসা করেছেন। স্বয়ং কালিদাস বলেছেন যে প্রথিতযশা ভাস সৌমিল্য, কবিপুত্র প্রভৃতি নাট্যকারদের নাটক অভিনয় না করে কেনই বা অর্বাচীন নাট্যকার কালিদাসের নাটকের প্রতি এত সম্মান দেখানো হচ্ছে। বাণভট্ট বলেছেন, স্থপতির দ্বারা নির্মিত পতাকা শোভিত বহুতল বিশিষ্ট সূত্রধার অর্থাৎ রাজমিস্ত্রির দ্বারা আরাধ্য দেব মন্দিরের তুল্য। প্রাসঙ্গিক ঘটনাযুক্ত বহু অঙ্ক সমন্বিত নাটকগুলির দ্বারা ভাসের যশ প্রতিষ্ঠিত। রাজশেখর বলেছেন যে ভাসের নাটক আগুনে দগ্ধ হলেও স্বপ্ন বাসবদত্ত নাটকটি সম্পূর্ণ অক্ষত ছিল। বাগপতিরাজ গৌরবহ কাব্যে ভাসকে বলেছেন যে জ্বলন মিত্র অর্থাৎ অগ্নির বন্ধু তিনি। দন্দির অবন্তী সুন্দরী কথা কাব্যে বলা হয়েছে ভাস স্বীয় দেহতুল্য নাটকগুলির দ্বারা মৃত্যুর পরেও অমর হয়ে আছেন। নাট্যকার জয়দেব প্রসন্ন রাঘব নাটকে বলেছেন ভাস হলেন সরস্বতীর নির্মল হাস্য। গণপতি শাস্ত্রী তুলনামূলক আলোচনা এবং নানান যুক্তিতর্কের দ্বারা অনুমান করেছেন উক্ত 13খানি নাটকই ভাসের রচনা। পরবর্তীকালের সুধীমণ্ডলীর অনেকে তার বক্তব্যকে সমর্থন করেছেন, অনেকে আংশিক সমর্থন করেছেন, আবার অনেকে বিরুদ্ধ মত পোষণ করেছেন। গণপতি শাস্ত্রী স্বকীয় সিদ্ধান্তের সমর্থনে যেসব যুক্তিজাল প্রদর্শন করেছেন সেগুলি এরূপ: প্রস্তাবনার পরিবর্তে স্থাপনা শব্দের প্রয়োগ, স্থাপনায় নাট্যকারের নামেরও অনুল্লেখ, স্থাপনার পরিবর্তে গ্রন্থ শেষে পুষ্পিকায় গ্রন্থের নাম উল্লেখ, নান্দি শ্লোকের মুদ্রালঙ্কারের প্রয়োগ, শ্লেষের দ্বারা প্রধান চরিত্রগুলির উল্লেখ, কতিপয় নাটকে একই প্রকার ভরত বাক্যের অর্থাৎ ইমাং সাগরে বৈজন্তাং হিমপদ বিন্ধকুণ্ডলাম প্রয়োগ, অপাননীয় পদের ব্যবহার, অপৃচ্ছামি রক্ষতে ধরন্তে প্রভৃতি নাট্যশাস্ত্রের নীতিবিরুদ্ধ নাট্যকৌশলের প্রয়োগ, যেমন মঞ্চে যুদ্ধ, মৃত্যু প্রভৃতি দৃশ্যের উপস্থাপনা, প্রাকৃত ভাষায় প্রাচীনতা, বিভিন্ন নাটকে একই বাগধারা, একই প্রকাশ শ্লোক ও বাক্য গঠন রীতি, একই পতাকাস্থান, নাট্যকৌশল, কবিকল্পনা, সামাজিক অবস্থার চিত্র প্রভৃতি বহুবিধ সাদৃশ্য দ্বারা প্রমাণিত হয়। এই নাটকগুলি একই নাট্যকারের রচনা এবং সেই নাট্যকার হলেন ভাস। 13টি নাটকের কোনোটিতে প্রস্তাবনায় নাট্যকারের নাম নির্দেশ নেই। দক্ষিণ ভারতীয় নাটকে প্রস্তাবনার পরিবর্তে স্থাপনা শব্দটি ব্যবহৃত হতো। নাটকগুলির সংস্কৃত ও প্রাকৃত ভাষা বিচার করে নিঃসন্দেহে সিদ্ধান্ত করা যায় না যে এগুলি কালিদাসের পূর্ববর্তীকালের রচনা। এইভাবে কতগুলো
সিদ্ধান্তের উল্লেখ করা হয়েছে যে ভাস রচিত 13টি নাটক তারই রচনা কিনা এই বিষয়ে। ভাস রচিত 13টি নাটক হলো রামায়ণ আশ্রিত প্রতিমা ও অভিষেক, মহাভারত আশ্রিত কর্ণভার উড়ুভঙ্গ, দ্রুতবাক্য দ্রুতঘটোৎকচ, পঞ্চরাত্র বালচরিত, উদয়ন বৃত্তান্ত আশ্রিত স্বপ্নবাসব দত্ত, প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ, মধ্যমবায়ক, লোকবৃত্তান্ত আশ্রিত অভিমার্গ চারুদত্ত। প্রতিমা নাটকে আমরা দেখতে পাই যে রামায়ণের মূল কাহিনী অবলম্বনে রচিত এটি সপ্তাঙ্ক নাটক। দশরথ কর্তৃক রামের রাজ্যাভিষেকের উদ্যোগ, কৈকেয়ীর প্রার্থনা মতো ভরতের রাজ্যলাভ, লক্ষ্মণ ও সীতা সহ রামের বনগমন, মাতুলালয় থেকে ভরতের প্রত্যাগমন, রামকে অযোধ্যায় ফিরিয়ে আনার জন্য ভরতের বনগমন, রাম কর্তৃক ভরতের অনুরোধ প্রত্যাখ্যান, রাবণ কর্তৃক সীতাহরণ, রাম কর্তৃক সীতাকে উদ্ধার, অযোধ্যায় প্রত্যাবর্তন এবং রাজ্যভার গ্রহণ পর্যন্ত কাহিনী নাটকায়িত। মাতুলালয় থেকে অযোধ্যায় প্রত্যাবর্তনের সময় ভরত বিশ্রামের জন্য এক দেবমন্দিরে প্রবেশ করেন। তিনি সেখানে দশরথ ও অন্যান্য পূর্বপুরুষদের প্রতিমা দর্শন করেন এবং পূজারীর মুখ থেকে পিতার মৃত্যু সংবাদ শুনে ধৈর্যহারা হন। এই ঘটনার ফলে ভরতের মনোভাব যে আকস্মিক পরিবর্তন এবং পরবর্তী ঘটনার উপর তার প্রতিক্রিয়া, সেই তাৎপর্যের পরিপ্রেক্ষিতেই নাটকের নামকরণ হয়েছে প্রতিমা। নাট্যরসের প্রয়োজনে নাটকের প্রাচীন রামকথার মধ্যে কতিপয় মৌলিক পরিবর্তন ঘটিয়েছেন এবং নাট্যোৎকর্ষ সাধনে সেগুলি যথাযথভাবে ব্যবহার করেছেন। চরিত্র সৃষ্টিতে নাট্যকারকৃত পরিমার্জনা তাৎপর্যমণ্ডিত হয়ে উঠেছে। এইভাবে অভিষেক নাটক আলোচনা করব। কর্ণভার, উড়ুভঙ্গ, দ্রুতবাক্য, দ্রুতঘটোৎকচ, পঞ্চরাত্র বালচরিত, মধ্যমবায়ক, প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ, স্বপ্নবাসব দত্ত, অভিমারক, চারুদত্ত প্রভৃতি নাটকের আলোচনা আমি করব। এরপর আলোচনা করি আমি ঐতিহাসিক একটি নাটক, যা হর্ষবর্ধন রচিত। ঐতিহাসিক নাটকের প্রথমেই আমরা দেখতে পাই হর্ষচরিত নাটকটি। বাণভট্টের হর্ষচরিত আলংকারিক মতে আখ্যায়িকা। ঐতিহাসিক কাব্যসমূহের মধ্যে হর্ষচরিতের বিশেষ অবদান স্বীকৃত, তবে যথার্থ ঐতিহাসিক রচনা হিসেবে এই কাব্যের অনেক ত্রুটি আছে। স্থানীশ্বর রাজবংশের ইতিহাস বর্ণনায় বাণভট্টের যতখানি দৃষ্টি ছিল, তৎপেক্ষা অধিক দৃষ্টি ও প্রযত্ন ছিল সাহিত্য রচনায়। বলা বাহুল্য যে যথার্থ ইতিহাস রচনার কোনো বিশেষ ধারা সে যুগে গড়ে ওঠেনি। তাই কবি বাণ ঐতিহাসিক রমন্যাস রূপেই এ কাব্য রচনা করেছেন। হর্ষচরিত 8টি উচ্ছ্বাসে বিভক্ত। প্রথম উচ্ছ্বাসের ভূমিকায় 21টি শ্লোকে যথাক্রমে মঙ্গলাচরণ, সাহিত্য সম্পর্কিত ধারণা, সমকালীন সাহিত্যশৈলী, অকবিদের ইঙ্গিত এবং খ্যাত ও অখ্যাত অনেক প্রাচীন ও নবীন কবির সপ্রশংস উল্লেখে করা হয়েছে। তারপর আড়াই উচ্ছ্বাসে কবির বংশপরিচয় প্রদত্ত। কাদম্বরীর ভূমিকাতেও বাণ প্রদত্ত পরিচয় ও তার আত্মজীবনীর আলোচনা আছে। পরবর্তী অংশে বর্ণিত কাহিনী ও ঘটনাবলীর নিম্নরূপ। বহু পূর্বে স্থানীশ্বরের রাজা ছিলেন পুষ্পভূতি। ধর্মবিশ্বাসে তিনি ছিলেন পরম শৈব। শৈব গুরু ভৈরবাচার্য তাকে তান্ত্রিক মতে দীক্ষা দিলে পর পুষ্পভূতি লক্ষ্মীর আশীর্বাদ পেলেন যে তার বংশে কালক্রমে ভারত বিখ্যাত হবে। পুষ্পভূতির বংশে জন্মগ্রহণ করেন প্রভাকর বর্ধন। তিনি হুনদের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী। গুর্জর, সিন্ধু, গান্ধার, লাট ও মালব দেশের রাজারা তার কাছে পরাজিত হয়। উজ্জয়িনীর যশবর্ধন বিক্রমাদিত্যের কন্যা যশোমতীর সঙ্গে তার বিবাহ হয়। প্রভাকর ও যশোমতীর দুই পুত্র রাজ্যবর্ধন ও হর্ষবর্ধন এবং কন্যা রাজ্যশ্রী। প্রভাকরের ভগিনীপতি
উজ্জয়িনীরাজ শিলাদিত্য, তিনিও প্রভাকরের প্রভুত্ব স্বীকার করেছিলেন। যে বছর রাজ্যশ্রীর জন্ম হয় সেই বছরই শিলাদিত্যের 8 বছরের সুপুত্র ভণ্ডিকে রাজপ্রাসাদে আনা হয়। কালক্রমে ভণ্ডী রাজকুমারদ্বয়ের রাজ্যবর্ধন ও হর্ষবর্ধন পরম বন্ধুতে পরিণত হন। কালক্রমে ভণ্ডী রাজকুমারদ্বয়ের জনৈক মালবরাজের 2 পুত্র কুমারগুপ্ত ও মালবগুপ্ত স্থানীশ্বরের রাজপরিবারে কুমারদের সঙ্গে পালিত হন। এই রাজপুত্রগণ রাজ্যবর্ধন ও হর্ষের অন্তরঙ্গ সুহৃদ ছিলেন। মৌখরী রাজ অবন্তীবর্মার জ্যেষ্ঠপুত্র গ্রহবর্মার সঙ্গে রাজ্যশ্রীর বিবাহ হয়। কান্যকুব্জ বা কনৌজ ছিল গ্রহবর্মার রাজধানী। কিছুদিন পর তরুণ রাজ্যবর্ধন মন্ত্রী সামন্তদের সঙ্গে নিয়ে হুনদের বিরুদ্ধে অভিযানে গেলেন। হর্ষ তার পশ্চাৎ রওনা হলেন। হর্ষ যখন যুদ্ধের পরিবর্তে শিকারে মেতে উঠেছেন, তখন হঠাৎ পিতার অসুস্থতার সংবাদ পেয়ে তিনি সত্বর রাজধানীতে ফিরে গেলেন। রাজবৈদ্যরা প্রভাকর বর্ধনের চিকিৎসা করতে লাগলেন, কিন্তু দিনে দিনে তার অবস্থা খারাপ হতে লাগলো। অবশেষে বৃদ্ধ রাজার মৃত্যু হলো। যশোমতী স্বামীর সঙ্গে সহমৃতা হলেন। এটি পঞ্চম উচ্ছ্বাসের ঘটনা। পিতার মৃত্যুর পর 15 দিন পরে রাজ্যবর্ধন ফিরে এলেন। হুনদের সঙ্গে সংগ্রামে তার দেহ বিক্ষত। পিতার মৃত্যুতে তিনি খুব ভেঙে পড়লেন। তিনি সংসারের প্রতি বিতরাগ হয়ে সংসার ত্যাগের সংকল্প করলেন। হর্ষ অগ্রজকে বিশেষভাবে বোঝালেন। অবশেষে তিনিও অগ্রজের সঙ্গে সংসার ত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন। হঠাৎ এই সময় রাজ্যশ্রীর দুদেশে দুঃসংবাদ জানালো যে প্রভাকরের মৃত্যুর দিনেই জনৈক মালবরাজের দ্বারা গ্রহবর্মা নিহত এবং রাজ্যশ্রী বন্দিনী। রাজ্যবর্ধন তৎক্ষণাৎ মালবরাজের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন। সেনাপতি ভণ্ডী 10,000 অশ্বারোহী সৈন্য নিয়ে তার পশ্চাৎ রওনা হলেন। হর্ষ অগ্রজের অনুগামী হতে চাইলে তিনি তাকে রাজ্য রক্ষার দায়িত্ব দিয়ে গেলেন। কিছুকাল পরে রাজ্যবর্ধনের দূত কুণ্ডল ফিরে এসে জানালো যে রাজ্যবর্ধন কিভাবে মালবরাজকে যুদ্ধে পরাস্ত করেন, কিন্তু কটিল ও গৌড়রাজের চক্রান্তে কিভাবে তিনি নিহত হন। অগ্রজের মৃত্যু সংবাদ শুনে হর্ষ ক্ষোভে দুঃখে অপমানে গর্জে উঠলেন। অধম গৌড়রাজকে উপযুক্ত শিক্ষা দিতে তিনি কৃত সংকল্প হলেন। বৃদ্ধ সেনাপতি সিংহনাথ তাকে উৎসাহিত করলেন। তারপর হর্ষ হস্তি বাহিনীর প্রধান স্কন্দগুপ্তকে যুদ্ধের জন্য সেনাবাহিনী প্রস্তুত করতে আদেশ দিলেন। স্কন্দগুপ্ত যুবরাজ হর্ষকে প্রতারণা কুশল শত্রু রাজাদের সম্পর্কে সজাগ করে দিলেন এবং সেই প্রসঙ্গে অতীত ইতিহাসের অনেক নজির উদ্ধৃত করলেন। কয়েকদিন পর হর্ষ সিংহাসনে অভিষিক্ত হলেন। শিবের উপাসনা ও শুভ দিনে তিনি অভিযানে বেরোলেন।